আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আরপিএইচ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি অ্যাসাইনমেন্ট উত্তরে। আমাদের আজকের আলোচনার টপিক ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র। এটি তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্নপত্র এবং উত্তরপত্র। সর্বপ্রথম আমরা অ্যাসাইনমেন্টটির নির্ধারিত প্রশ্নপত্রটি দেখব। প্রশ্নপত্রটি লক্ষ্য করো। প্রশ্নটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য থেকে, এবং অ্যাসাইনমেন্টে বলা আছে অর্থের সময় মূল্যের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। আর নির্দেশনাগুলি দেখো, যে নির্দেশনার উপরে ভিত্তি করে আমাদের প্রশ্নগুলি নির্ণয় করতে হবে। নির্দেশনা অথবা সংকেতটি যদি আমরা জুম করে দেই তাহলে দেখতে পাবো যে জনাব আরশাদ ঢাকার বনানীতে একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করতে চান। একটি অ্যাপার্টমেন্ট কোম্পানি তাকে 4টি প্রস্তাব দিয়েছে। তার মধ্যে দেখো, প্রস্তাব 1, এককালীন 80 লক্ষ টাকা। এটা কিন্তু 80 লক্ষ টাকা, এককালীন 80 লক্ষ টাকা পরিশোধ করতে হবে। প্রস্তাব 2, আগামী 4 বছর যথাক্রমে 35 লাখ টাকা, 30 লাখ টাকা, 20 লাখ টাকা, 20 লাখ টাকা পরিশোধ করতে হবে। তারপরে চলো দেখে নেওয়া যাক কি আছে। তারপরে আছে প্রস্তাব 3, আগামী 5 বছর প্রতি বছরের শুরুতে 22 লাখ টাকা পরিশোধ করতে হবে। এবং প্রস্তাব 4, আগামী 5 বছর প্রতি বছর শেষে 25 লাখ টাকা পরিশোধ করতে হবে। জনাব আরশাদের প্রত্যাশিত আয়ের হার 10%। তার মানে আরশাদের প্রত্যাশিত আয়ের হার 10% ধরে নিতে হবে। তারপরে দেখো কি বলা আছে, জনাব আরশাদের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করতে হবে, অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে এবং অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। নির্দেশনাগুলি দেখো কি কি নির্দেশনা আছে। ক নাম্বার নির্দেশনা, অর্থের সময় মূল্যের ধারণা, এটি কিন্তু তোমাদের নির্ণয় করতে হবে। তারপর খ নাম্বারটি দেখো, খ নাম্বারে লেখা আছে প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। গ নাম্বারে দেখো দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয়। এরপর ঘ নাম্বার প্রশ্নটি দেখো, ঘ নাম্বার প্রশ্নটিতে লেখা আছে তৃতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয়। সর্বশেষ প্রশ্ন, চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের প্রশ্নপত্র। এখন চলো তাহলে শিরোনামটা দেখে নেওয়া যাক। এর শিরোনাম হবে অর্থের সময় মূল্যের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। এতক্ষণ আমরা প্রশ্নপত্র দেখলাম, চলো তাহলে এখন থেকে উত্তরপত্রটা দেখে নেওয়া যাক। এইচএসসি অ্যাসাইনমেন্ট 2021 ফিন্যান্স ব্যাংকিং ও বীমা। ক নং নির্দেশকের উত্তর, অর্থের সময় মূল্যের ধারণা। অর্থের সময় মূল্য, অর্থের সময় মূল্য বলতে অর্থের প্রতি এককের মূল্য বোঝায়। পরিবর্তনের সাথে সাথে যে পরিবর্তন হয় তাকে বোঝায়। অর্থায়নের দৃষ্টিতে সময়ের পরিবর্তনের সাথে সাথে ভবিষ্যৎ প্রাপ্ত অর্থের মূল্যের পরিবর্তন ঘটে। সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের এই পরিবর্তনকেই অর্থের সময় মূল্য বলে। যেমন আজকের 1000 টাকা এবং আজ থেকে 1 বছর পরের 1000 টাকার মূল্য সমান নয়। অর্থাৎ আজকের 1000 টাকা অধিকতর মূল্যবান, এটাই অর্থের সময় মূল্য ধারণা। এই সম্পর্কে ইউজিন ফ্রান্সিস ফার্মা এর মতে
বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্ত অর্থের চেয়ে বেশি মূল্যবান। বর্তমানে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করা যায় এবং বর্তমানে প্রাপ্ত অর্থ ও ভবিষ্যতে প্রাপ্ত অর্থের পার্থক্যের কারণ হল সুদের হার। এরপর তোমরা উদাহরণ লিখে দেবে। আমি 2টি উদাহরণ দিয়েছি, তোমরা চাইলে 2টি উদাহরণই তুলে দিতে পারো। তবে এখানে যা যা আছে ঠিক তোমরা তাই তাই লিখে দেবে। অনেকে তোমরা প্রশ্ন করে থাকো যে একটু কম করে লিখলে হবে না, অথবা 8টা 10টা লিখলে হবে না। না, এখানে যেভাবে দেওয়া আছে অতি উত্তম পাওয়ার জন্য ঠিক তোমাকে প্রত্যেকটা পিস লিখতে হবে, কোনো একটা পাতা তোমরা গ্যাপ দেবে না। তবে হ্যাঁ, বলতে পারো স্যার শর্টকাট যদি লিখি তাহলে কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা মাথায় রাখবা, শর্টকাট কখনো সফলতা বয়ে আনতে পারে না। আর যারা শর্টকাট খোঁজে তারা জীবনে সফল হতে পারে না। সবসময় অতি উত্তম রেজাল্টের জন্য তোমাকে একটু বিস্তারিত যেটুকা চাবে সেটুকা তো নির্ণয় করতেই হবে। এর চাইতে যদি সামান্য কিছু বাড়িয়ে দিতে পারো দিবে, এটা আরও সবচেয়ে ভালো হয়। তো উদাহরণ নাম্বার 1, মনে করি আমার বন্ধু কামালের নিকটে 1000 টাকা পায়। এমতো অবস্থায় কামাল বলল 1000 টাকা এখন পরিশোধ না করে 1 বছর পর পরিশোধ করব। অর্থের সময় মূল্য ধারণা অনুসারে আজকের 1000 টাকা আর 1 বছর পরের 1000 টাকার মূল্য 1000 টাকা সমান মূল্য বহন করে না। উদাহরণ নাম্বার 2, আমি আরও একটু এখানে উদাহরণ দিয়েছি, তোমরা এটিও চাইলে তুলে নিতে পারো। দড়ি সুদের হার শতকরা 12 ভাগ। অর্থাৎ আমি যদি জনতা ব্যাংকে আজকে 1000 টাকা জমা রাখি, তবে আগামী বছর ব্যাংক আমাকে 1100 টাকা দেবে। সুতরাং আজকের 1000 টাকা এবং আগামী বছরের 1100 টাকার সমান মূল্য বহন করে। সুতরাং অর্থের সময় মূল্য বলতে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে হ্রাস বা বৃদ্ধি ঘটে বা বৃদ্ধি পায় তাকেই বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের ক নাম্বার নির্দেশকের উত্তর। এখন আমরা দেখব খ নাম্বার নির্দেশকের উত্তর। খ নাম্বার নির্দেশক থেকে তোমাদের অঙ্কগুলো করতে হবে। অঙ্কগুলো আমি 3 থেকে 4 বার করে রিভিশন দিয়েছি এবং ক্যালকুলেটর প্রয়োগ করেছি। কোনো ভুল নেই, তোমরা নির্দ্বিধায় তুলে নিতে পারো। তো প্রথমে নির্ণয় করতে হবে আমাদের প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয়। চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতিতে নিচে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হলো। প্রথমে লিখবে, দেওয়া আছে বর্তমান মূল্য পিবি সমান 80 লাখ টাকা। মুনাফার হার আয় দ্বারা প্রকাশ করতে পারো অথবা মন চাইলে তোমরা আর দ্বারা প্রকাশ করতে পারো, যার যেটা ইচ্ছে। তবে সবচেয়ে ভালো হয় কোনটা, অনেকে কিন্তু এরকম মতামত দিয়ে থাকে সবচেয়ে বেটার হয় কোনটা, কোনটা লিখলে ভালো হয়। তাই যদি তুমি অঙ্ক করো ক্লাস 8, 6, 7, তাহলে সেক্ষেত্রে মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করবে। কিন্তু যেহেতু এটা আমাদের ফিনান্স সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আয় দ্বারা প্রকাশ করব। তুমি প্রত্যেকটা ক্ষেত্রে এখানে আয় লিখবে, আয় লেখাটা সবচেয়ে বেটার। তো ভবিষ্যৎ মূল্য দেখো পিবি সমান প্রশ্নবোধক চিহ্ন, কারণ এটা আমাদের নির্ণয় করতে হবে। তোমরা জানো যেটা তোমাদের নির্ণয় করতে হয় সেটাই সাধারণত প্রশ্নবোধক চিহ্ন থাকে। সময় এন সমান 1 বছর। তোমাদের আর একটা জিনিস এখানে শিক্ষণীয়, সেটা হলো সময় বা বছরকে কিন্তু এন দ্বারা প্রকাশ করা হয়। তারপরে পেজ দেখো, আমরা জানি এককালীন জমার পরিমাণ পিবি সমান পিবি ইন্টু 1 যোগ আই টু দি পাওয়ার এন। এটা কিন্তু সূত্র, এটা কিন্তু মুখস্থ করা যাবে না, এটা মুখস্থ করতে হবে। এটা কিন্তু তোমাদের মনে রাখার মতো বিষয় না। আমি একটু জুম করে দিচ্ছি লেখাগুলো। তারপরে দেখো বর্তমান মূল্য পিবি দ্বারা বোঝায় বর্তমান মূল্য। এই যেখানে 1, এই 1, মাঝখানে প্লাস আছে প্লাস, আয়ের পরিবর্তে লিখবে মুনাফার হার। এই যেখানে এন আছে এনের পরিবর্তে লিখবে সময়। তারপরে দেখো বর্তমান মূল্য 80 লাখ টাকা, 1 আছে 1, যোগ আছে যোগ, মুনাফার হার 0.10%, 10 লিখবে 0.10। এখানে এটা লিখলাম কেন, তুমি এটা প্রশ্ন করতে পারো স্যার ওখানে প্রশ্নতে তো দেওয়া আছে 10%। তোমরা একটু লক্ষ্য করে দিও, লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু 10% আছে। এটাকে যদি আমরা পার্সেন্টেন্সে কনভার্ট করি তাহলে হবে 0.10।
তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি এখানে লিখে দিয়েছি যে 0.10। সময় এটার মান দেওয়া আছে এখানে 1, আমরা 1 লিখে দিয়েছি। এখানে 80 লাখ, তারপর এটা যদি তোমরা যোগ করো তাহলে হবে 1.1, অর্থাৎ 1.1। এরপর এটা দ্বারা যদি গুণন করো তাহলে হবে 88 লাখ টাকা। তো শেষে তোমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখে দেবে, কি লিখে দেবে যে সুতরাং প্রথম প্রস্তাবের এককালীন ভবিষ্যৎ মূল্য 88 লাখ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের দ্বিতীয় নাম্বার অঙ্কটি, অর্থাৎ খ নাম্বার নির্দেশকের উত্তরটি। এখন আমরা দেখব এর পরের প্রশ্নটি, অর্থাৎ ঘ নং নির্দেশকের উত্তর। ঘ নাম্বারে বলা আছে দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। আর এটিতে আমরা প্রথমে ধরে নিতে পারি যেহেতু পিবি এটা কোথা থেকে পাইলাম অথবা এটা লিখলামই বা কেন, এটা কিন্তু মনে প্রশ্ন হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, এখানে ধরি অথবা মনে করি, তাই ধরি এই কথাটাই এখানে লিখে দিবে। বর্তমান মূল্য সমান পিবি, প্রত্যাশিত আয়ের হার সমান আয়, ভবিষ্যৎ মূল্য এফবি, সময় বছর সমান এন। তারপর পেজে দেখো এখানে লিখে দিবে, তারপরে দেওয়া আছে এফবি নিচে যেটা থাকে সেটাকে বৃত্তি বলা হয়। এফবি বৃত্তি 1 সমান 35 লাখ টাকা, এফবি বৃত্তি 2 মানে দ্বিতীয় ভবিষ্যৎ মূল্য যেটাকে বলে 30 লাখ টাকা, এফবি 3 20 লাখ টাকা, এফবি 4 20 লাখ টাকা, এন সমান 4 বছর, পিবি সমান প্রশ্নবোধক চিহ্ন। তার মানে পিবি তোমাদের নির্ণয় করতে হবে। এরপর তোমরা লিখে দেবে, আমরা জানি বর্তমান মূল্য পিবি সমান, এই সূত্রটা লিখে দেবে এখানে যা যা আছে। তারপর এফবি 1 এটার মান এটা, তারপরে এফবি 2 এটার মান এটা, এফবি 3 এটার মান এটা, এফবি 4 এটার মান এটা। এই যেখানে 1 আছে 1 লিখলাম, তারপরে এখানে আয় আছে, তোমরা আয়ের পরিবর্তে আয়ের মানটা দিয়ে দিবে 0.10। এই যে উপরে এন আছে, এনের পরিবর্তে তোমরা 1 লিখে দিবে। এটা কিন্তু প্রথম বছরান্তে যেটাকে বলা হয়, আর এটা হলো দ্বিতীয় বছরান্তে, সেই জন্য এনের পরিবর্তে এখানে 2 লিখে দিচ্ছি। আবার এখানে এটা 3 দ্বারা বোঝাচ্ছে, এনের পরিমাণ হবে 3। আর একটা কথা বলে রাখি, সূত্র কখনোই তোমরা বাংলায় লিখে দিবে না, সূত্রটা অবশ্যই ইংরেজিতে লিখে দিবে। যেমন এখানে 1 আমরা অনেকে আছি বাংলায় লিখে দিই, তবে বাংলা লিখে দিলেও সমস্যা নাই, তবে সবচেয়ে ভালো হয় যদি তোমরা সূত্রটা ইংলিশে লিখে দিতে। তারপরে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে, এটা ক্যালকুলেশন করলে এটা, এটা ক্যালকুলেশন করলে এটা, আর এটা ক্যালকুলেশন করলে এটা। চলো তাহলে এর পরের পেজ দেখে নেওয়া যাক। এরপরে তোমরা লিখে দেবে, ওই প্রথমটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বা ভাগ করি তাহলে দেখবে 31,81,818.18 যোগ 24,79,338.843 যোগ 15,02,629.602 টাকা যোগ 13,66,026.91 পয়সা। এরপর সবগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে হবে 85,29,813.536 পয়সা বা টাকা। সুতরাং দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য লিখতে পারি আমরা যে 85,29,813.536 টাকা বা পয়সা। এখানে কিন্তু তোমরা টাকাই লিখে দিবে, আবার পয়সা কিন্তু লিখে দিও না, কারণ এটা উচ্চারণের ক্ষেত্রে পয়সা কিন্তু প্রকৃতপক্ষে যেহেতু সবগুলো একত্রিতভাবে লিখছি সেই জন্য টাকা লিখতে হবে। তোমরা কিন্তু এখানে যা যা আছে সম্পূর্ণ ঠিক তাই তুলে দিবে, কোনো প্রকার চেঞ্জ করবে না, কারণ এটা তো আর ইসলাম শিক্ষা অথবা বাংলা নয় যে আমরা বানিয়ে লিখবো, কারণ বানিয়ে লিখতে গেলেই মুসিবত হবে, সমস্যা হবে। যা যা আছে চেষ্টা করবে সম্পূর্ণটুকু তুলে দেওয়ার জন্য। চলো তাহলে এর পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক।
এরপরে প্রশ্নটি অর্থাৎ ঘ নং নির্দেশকের উত্তর, তৃতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। ওই আগের মতনই দড়ি সম্পূর্ণটুকু এভাবে তুলে দিবে। তারপর লিখে দিবে এখানে এ সমান এত, তারপর এন সমান 5 বছর, আয় সমান এত, পিবি এ সমান প্রশ্নবোধক চিহ্ন, কারণ এটা আমাদের নির্ণয় করতে হবে। এরপর আমরা লিখব, আমরা জানি অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য পিপি এ সমান এ গুণন, তারপর এই সূত্রটা লিখে দেবে। তারপর এই সূত্রগুলোর মান প্রয়োগ করে দেবে। তোমরা চাইলে এই মানগুলো এখানে বাংলায় লিখে দিতে পারো, এই যেখানে 1, তারপরে 1 1, তবে যদি না দাও কোনো সমস্যা নেই। তারপরে পিস চলো দেখে নেওয়া যাক। এরপরে পিসে দেওয়া আছে দেখো 22 লাখ টাকা এবং এই মানগুলো প্রয়োগ করা হয়েছে, তোমরা এভাবে লিখে দিবে। এরপর আমরা দেখব সর্বশেষ প্রশ্ন, চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্য। প্রথমে দড়ি ওই আগের মতনই হবে। তারপরে লিখব আমরা এখানে এ সমান 25,000 টাকা, 25 লাখ টাকা, এন সমান 5 বছর, তারপরে আয় সমান 10%, মানে সবগুলো একই থাকবে। এরপর লিখব আমরা জানি অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য, তারপরে এই সূত্রটা প্রয়োগ করে দিবে। তারপরে এই মানগুলো প্রয়োগ করে দিবে। মানগুলো প্রয়োগ করে দিলে দেখবে হবে চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্য 94,76,975 টাকা। এরপর আমরা দেখব সর্বশেষ নির্দেশকের উত্তর। এটি তোমাদের সর্বশেষ নির্দেশক অর্থাৎ 4 নং নির্দেশকের উত্তর, উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনাব আরশাদের প্রথম প্রস্তাবটি গ্রহণ করা উচিত, কারণ 4টি প্রস্তাব বিশ্লেষণ করে আমরা যে ফলাফল পাই তা হলো, এখানে দেখো লক্ষ্য করো, প্রথম প্রস্তাবের বর্তমান মূল্য 80 লাখ টাকা, দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য 85,29,814 টাকা, মানে সম্পূর্ণটুকু তোমরা তুলে দিও। এরপর আমরা দেখব পরের পাতাটা, অর্থাৎ উপরিক্ত 4টি প্রস্তাব এখান থেকে লেখা সম্পূর্ণটুকু ক্লিয়ার করবে এবং সর্বশেষ পেজ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রস্তাবের বর্তমান মূল্য প্রথম প্রস্তাব অপেক্ষায় অনেক বেশি, তবে তিনি যদি এককালীন 80 লাখ টাকা দিতে না পারেন তাহলে দ্বিতীয় প্রস্তাবটি গ্রহণ করা উচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের পঞ্চম সপ্তাহের ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট উত্তরপত্র। তো আবারও হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।